ভিন গ্রহ থেকে একটা এলিয়েন তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজতে দীর্ঘ 10 বছর পর পৃথিবীতে আসে। পৃথিবীতে এসে তার সাথে একটি মেয়ের পরিচয় হয়। একদিন এলিয়েনটি লক্ষ্য করে এই মেয়েটি যা যা পছন্দ করে তার হারিয়ে যাওয়া ভালোবাসাও ঠিক একই জিনিসগুলোই পছন্দ করত। কিন্তু বিপত্তি বাধে তখন যখন ছেলেটি জানতে পারে মেয়েটি তার পুরনো সব স্মৃতি ভুলে গেছে আর তাকে মারার জন্য একটা বড় মাফিয়া উঠে পড়ে লাগছে। মেয়েটির এত বিপদ দেখে এলিয়েন মেয়েটিকে একের পর এক বিপদ থেকে রক্ষা করতে থাকে আর মেয়েটির পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করে। তো বন্ধুরা, এলিয়েন কি পারবে মেয়েটির পুরনো স্মৃতি মনে করিয়ে তার রাজ্যে নিয়ে যেতে? তা দেখতে থাকতে হবে গল্পের শেষ পর্যন্ত। তো চলুন আজকে ড্রামাটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ইউএফওকে আকাশের বুক চিঁড়ে পৃথিবীতে নেমে আসতে দেখি। এইদিকে একটি গ্রামে এক বিধবা মেয়েকে পালকিতে বসিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। মেয়েটি দেখতে ভারী মিষ্টি, তবে বয়সে সে খুবই ছোট ছিল। আর ঠিক তখনই রাস্তায় প্রচুর জোরে বাতাস বইতে শুরু করে এবং একটি ইউএফও মাটিতে নামতে থাকে। মূলত মাটিতে ইউএফও নেমে আসার কারণেই এখানে খুব জোরে ঝড় শুরু হয়ে যায়। বাতাসের গতি এতই ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকাই যেন জীবনের ঝুঁকি। সবাই পালকি রেখে যে যার মতো আশ্রয় খুঁজছে। ঠিক তখনই সেই মেয়েটির পালকিটি উঠতে শুরু করে, যা উঠতে উঠতে পাহাড়ের ঠিক কিনারায় চলে যায়। ঠিক তখনই ইউএফও থেকে বেরিয়ে আসে জুন। জুন ইউএফও থেকে বের হওয়ার সাথে সাথে সেখানে সবকিছু ফ্রিজ হয়ে যায়, যার কারণে মেয়েটির পালকিটিও পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। জুন একজন এলিয়েন। সে পৃথিবীতে 400 বছর যাবৎ অবস্থান করছে এবং সময়ের সাথে সাথে সে এখন পৃথিবীর আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু তার মধ্যে স্পেশাল ব্যাপারটি হলো তার দৃষ্টিশক্তি এবং ঘ্রাণশক্তি মানুষের তুলনায় অনেক বেশি প্রখর। কিন্তু সে সবার থেকে দূরে একা একা থাকতেই পছন্দ করে। একদিন এক চোর বাইকে করে এসে একজন মহিলার ব্যাগ চুরি করে নিয়ে পালাচ্ছিল, কিন্তু জুন তা দেখেও আর কোনো হেল্পই করে না, কারণ সে মনে করে প্রতিটি মানুষের জীবনে ইন্টারফেয়ার করা তার জন্য ঠিক হবে না। আসলে যার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, সেটা কেউই চেঞ্জ করতে পারে না। একদিন জুন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার টিভিতে চোখ পড়ে। সে দেখে নিউজে বলা হচ্ছে তার ইউএফও 3 মাস পরে তাকে আবারও ফেরত নেয়ার জন্য পৃথিবীতে আসবে। এইদিকে আমাদের আজকের ড্রামার ফিমেল লিড সংকে আমরা দেখতে পাই সে একটা শুটিং সেটে বসেছিল। সে একজন ড্রামা অ্যাক্ট্রেস। সে তার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজের ফ্যানদের সাথে কথা বলতে অনেক বেশি পছন্দ করে। আর সে কারণেই যখন তার অ্যাসিস্ট্যান্ট তার জন্য কফি নিয়ে আসে, তখন সে কফি হাতে নিয়ে একটি ছবি তুলে তা আপলোড দেয় এবং ক্যাপশনে লেখে, কফিটা খুব মজার ছিল, তোমরা খাবে নাকি? কিন্তু সেটা আসলে কফি ছিল না, কটন বিনসের কফি ছিল, যা দেখে তার ফ্যানরা খুব হাসাহাসি করে আর বলে, সং কফি বিনস এবং কটন বিনসের মধ্যকার পার্থক্য সম্পর্কেই জানে না, সে কি করে অ্যাক্ট্রেস হলো। এদিকে সঙের এই বিষয়টি নিয়ে ডিরেক্টরও তার উপর খুব রেগে যায়। সে রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে ছবিটি ডিলিট করার জন্য বলে আর অ্যাসিস্ট্যান্টকে গালমন্দ করে। ঠিক তখনই সেখানে চলে আসে সঙের রূপ দেখে ডিরেক্টর তো ফিদা। সে তার রাগের কথা ভুলে টপিক চেঞ্জ করে, সঙের সৌন্দর্যের প্রশংসা করা শুরু করে আর নরম গলায় বলে, তুমি তোমার ফ্যানদের সাথে এভাবে সবকিছু শেয়ার করা থেকে বিরত থাকো, নয়তো এভাবে বারবার বিপদে পড়বে। সং তাকে বলে, এটা কখনোই সম্ভব না, আমি আমার ফ্যানদের সাথে যোগাযোগ না করে থাকতে পারবো না। আপনার যদি প্রবলেম হয় বলতে পারেন, আমার কাছে অন্যান্য ফিল্ম কোম্পানিগুলো থেকেও অনেক কল আসছে। আপনি যদি চান তবে আমি ডিল ক্যান্সেল করে অন্য কোম্পানির সাথে কাজের জন্য চুক্তিবদ্ধ হব। ডিরেক্টরের তো মাথায় হাত। সে সংকে বলে, তুমি এমন কাজ ভুলেও করো না, যদি তুমি এমন করো আমার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে যাবে। এরপর সে সংকে কনভিন্স করতে শুরু করে। এরপর সং একটি গাড়িতে করে তার অ্যাসিস্ট্যান্ট মিনজি ও মিরহার সাথে তার নতুন বাড়িতে যাচ্ছিল। তখন মিনজি তাকে বোঝায়, তোমার সোশ্যাল সাইটগুলোতে কোনো কিছু পোস্ট করা উচিত না, এটা তোমার জন্য ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা? মিনজির কথায় বিরক্ত হয়ে বাড়ি পৌঁছানোর পর সং তাদের দুজনকেই সেখান থেকে চলে যেতে বলে। এরপর সং নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য লিফটের জন্য অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই সেখানে জুন চলে আসে লিফটে যাওয়ার জন্য। এরপর লিফট যখন চলে আসে, দুজন একসাথে লিফটে উঠে যায়। জুন লিফটে উঠে সঙের দিকে একবার তাকালোও না। এটা সঙের কাছে ভালো লাগে না। যেহেতু সে সেলিব্রিটি মানুষ, তাকে সবাই চেনে, এই ছেলেটা চিনতে পারছে না, তাই ভাব নিয়ে নিজের চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে জুনকে নিজের পরিচয় দেয়। কিন্তু জুন তার দিকে খেয়াল না দিয়ে ডেস্টিনেশনে পৌঁছানোর সাথে সাথেই লিফট থেকে নেমে যায় এবং তার ফ্ল্যাটের দিকে যাচ্ছিল।
সে যেদিকে যাচ্ছিল সং এর ফ্ল্যাটও সেই দিকেই ছিল। তাই জুনকে বলতে থাকে, তুমি আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে জুন আসলে সং এর প্রতিবেশী ছিল। ওইদিকে সং এর মা তার ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে তার ফ্রেন্ডরা সং এর অ্যাক্টিং এর অনেক প্রশংসা করে, আর সং নাকি বলেছে নতুন ফ্ল্যাট কিনেছে। কিন্তু তার মা তো এখনো পর্যন্ত এটা জানেই না যে তার মেয়ে একটি নতুন বাড়িতে শিফট হয়েছে। তার মানে এখানে আমরা বুঝতে পারি সং এবং তার মায়ের মধ্যকার সম্পর্ক তেমন একটা ঠিক চলছে না। এরপর সং এর মা তাকে কল দিয়ে বকাঝকা করতে শুরু করে আর বলে, তুমি নতুন বাড়িতে শিফট হবে, আমাকে কেন জানাওনি? এরপর সং তার মাকে বলে, আমি চাইনি তোমার সাথে এ নিয়ে কথা বলতে। তুমি খুব লোভী একজন মহিলা, তোমার সবকিছুর বিল আমার পে করতে হয়, তারপরও তুমি শুধু আমার কাছে টাকাই চাও। তোমাকে সবকিছু দেওয়ার পরও সব সময় আমাকে অপমান করো। সং এর মুখে এই কথা শুনে তার মাই তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, তুমি দেখতে এতটা সুন্দর কারণ আমি তোমার সৌন্দর্যের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছি, আর তুমি যে কি অ্যাক্টিং করো তা আমার জানা আছে। তোমার অ্যাক্টিং দেখতে দেখতে তো ম্যাক্সিমাম মানুষই বোর হয়ে যায়। এত কিছু শোনার পরও সং তার মায়ের সাথে কথা না বাড়িয়ে ফোন রেখে দেয়। সং এর মায়ের বাজে ব্যবহারের কারণে তার ভাইও তার মায়ের কাছ থেকে দূরে থাকে। সং এর ভাই যখন সাইবার ক্যাফেতে বসে কাজ করছিল তখন একটি ছেলেকে দেখে সং এর ছবি একটা অশ্লীল ছবির সাথে এডিট করতে। তখন সে ছেলেটিকে সাথে সাথে শাউট করতে শুরু করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে সং বাথরুমে ঢুকে জোরে জোরে গান গাইছিল। তার বেসুরা গলায় গান শুনে জুন খুব বিরক্ত হয়। সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। এরপর সে সং এর বাসায় যায় এবং সংকে এভাবে বেসুরা গলায় চিল্লাতে নিষেধ করে। কিন্তু জুনের কথায় সে অনেক কষ্ট পায় আর কেঁদে কেঁদে বলে নিজের ভেতরে স্ট্রেস কমানোর জন্যই সে এভাবে গান গাইছিল। কিন্তু কারো যদি এ কারণে প্রবলেম হয়ে থাকে তবে সে আর এভাবে কখনোই গান গাইবে না। এটা বলেই সং দরজা লাগিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর সে শুয়ে শুয়ে কাঁদতে শুরু করে। সং এর কান্নার শব্দে জুন বিরক্ত হয়। যেহেতু তার ঘুম আসছিল না তাই সে লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে সে ডায়েরি লিখতে শুরু করে। এর কিছুদিন পর একজন রিপোর্টার টিভিতে বলছিল যে সং নিজের টাকা পয়সার দম্ভ অহংকার সব জায়গায় দেখায়, এমনকি কলেজেও ঠিকমতো যায় না। নিউজটি সং তার ডিরেক্টরের সাথে বসে দেখছিল। এরপর ডিরেক্টর এটা ডিসাইড করে যে সং এর কলেজে যাওয়া উচিত। সং এর কাছেও ডিরেক্টরের দেওয়া উপদেশ সঠিক মনে হয়। সেভাবে কাল থেকে কলেজে যাবে। এদিকে জ্যাকো নামের এক লোক তার বাবার সাথে তার ভাই ইয়ং এর জন্য অপেক্ষা করছিল। ইয়ং এয়ারপোর্টে আসে তার বাবা আর ভাইয়ের কথা চিন্তা না করে সর্বপ্রথম তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড সং এর সাথে দেখা করতে তার কাছে যায়। কিন্তু সং তাকে দেখে অতটাও খুশি হয় না। তবে ইয়ংকে দেখে আমরা এতটুকু বুঝতে পারি যে সে সংকে অনেক আগে থেকেই পছন্দ করে, এমনকি সে তাকে বিয়ে করতে চায়। কিন্তু প্রতিবারের মতোই সং তাকে না করে দেয় আর বলে, এই চিন্তা বাদ দিয়ে আমাকে কলেজে রেখে আয়। এরপর ইয়ং সংকে তার কলেজে ড্রপ করে দিয়ে আসতে যায়। কিন্তু কলেজে পৌঁছানোর পরেই সেখানে ভিড় করে সং এর ফ্যানরা। এরপর সং ক্লাসে যায়। ক্লাসে গিয়ে সং দেখে গতকাল সে যার সাথে ঝগড়া করেছে সে তার প্রফেসর। মিনজি সং এর এক্সপ্রেশন দেখে তাকে প্রশ্ন করে, তুমি কি প্রফেসরকে আগে থেকে চেনো নাকি? আরে হ্যাঁ, সে আমার প্রতিবেশী। এটা শোনার পর মিনজি তাকে বোঝায়, এটা তো অনেক ভালো কথা, এখন থেকে তোমার অ্যাসাইনমেন্টগুলোর জন্য খুব সহজেই স্যারের হেল্প নিতে পারবে, আর হেল্পফুলি তুমি তার সাথে কোনো প্রকার ঝগড়া করবে না। সং মনে মনে ভাবে, আমি তো তাকে না চিনে ঝগড়া করে ফেলেছি, আর প্রথমবারই একটা ঝগড়া করে ফেলেছিল যে জুন আমাকে হেল্প করা তো দূরের কথা, আমার দিকে ফিরেও তাকাবে না। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। সব ছাত্রছাত্রী চলে যাওয়ার পর সং জুনকে থামিয়ে গত রাতের বাজে বিহেভের জন্য সরি বলে আর বলে, আমি একজন মডেল, আমার কাজের অনেক ব্যস্ততা, তাই আমার কিছু অ্যাসাইনমেন্ট করে দাও প্লিজ। কিন্তু জুন তাকে বোঝায়, যদি আমি তোমাকে একবার সাহায্য করি তখন তোমার বারবার সাহায্যের প্রয়োজন হবে, তোমার কিছুই শিক্ষা হবে না, তার থেকে বরং তোমার অ্যাসাইনমেন্ট তুমি করো, নিজের ব্রেন খাটাও এবং স্টাডি করো। এটা বলেই জুন সেখান থেকে চলে যায়। এরপর জুন জেন নামের এক বন্ধুর সাথে দেখা করতে আসে আর বলে, আমি 3 মাস পর আমার গ্রহে ফিরে যাব, তাই 3 মাস পরে আমার ডেথ সার্টিফিকেট বানাতে হবে। তবে এই পৃথিবীতে একমাত্র তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলে, তোমাকে আমি আমার গ্রহে ফিরে যাওয়ার পরেও ভুলতে পারবো না। এই কথা শোনার পর মিস্টার জেন কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ তারা একে অপরের বন্ধু হয়ে অনেকদিন একসাথে ছিল। এরপর সে তার নিজের এবং জেনের সাথে একসাথে তোলা একটি ছবি দেখিয়ে বলে, দেখো জেন, আমি বৃদ্ধ হয়ে গেছি কিন্তু তুমি আজ ইয়াংও রয়ে গেছো। ছবিটির দিকে তাকিয়ে জুন বলে, এ কারণেই আমি পৃথিবীর মানুষকে বন্ধু বানাতে পছন্দ করি না, কারণ এখানকার লোকজন খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় আর এরপর মারা যায়, কিন্তু আমি একাই রয়ে যাই। মিস্টার জেন জুনকে প্রশ্ন করে, তুমি কেন 400 বছর যাবৎ পৃথিবীতে বসবাস করছো? জুন তখন তাকে বলে, অনেকদিন আগে
একটি দুর্ঘটনায় একটি মেয়ে আমার হাতে প্রাণ হারায়, আর এরপর থেকে আমি তাকে আজ পর্যন্ত ভুলতে পারিনি। আর সেই একমাত্র মেয়ে ছিল যে কিনা আমাকে প্রথমবারের মতো গিফট করেছিল। আমি আজও তাকে ভুলতে পারিনি। এরও প্রায় 12 বছর আগে জুন যখন ল্যাবে ম্যানেজমেন্টের কাজ করছিল, তখন ক্রিসমাসের রাতে হঠাৎ করে জুন বুঝতে পারে তার গাড়ির সাথে একটি মেয়ে ধাক্কা খেয়ে সুইসাইড করতে যাচ্ছে। আর এই মেয়েটির চেহারা সেই মেয়েটির সাথে মিলত যার সাথে তার 400 বছর আগে দেখা হয়েছিল। আর তখন থেকেই জুন সেই মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে সং, সামি এবং ইয়ং একটি রেস্টুরেন্টে একসাথে বসেছিল, আর সেখানে ইয়ং একটি রিং দিয়ে সংকে প্রপোজ করে, কিন্তু সং তাকে রিজেক্ট করে দেয়। এরপর সে ইয়ংকে মনে করিয়ে দেয়, স্কুল লাইফেও ক্রিসমাসের দিন আমি তোমাকে রিং দিয়েছিলাম, তখনও তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, তোমার মনে আছে? সে বলে, হ্যাঁ মনে আছে। তবে ইয়ং জানতে চায়, কেন তুমি আমার সাথে এমনটা করেছিলে? তখনই সং তাকে ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে করিয়ে দেয়। স্কুলে থাকাকালীন সময় তুমি যখন ফুল নিয়ে আমাকে প্রপোজ করতে গিয়েছিলে, তখন আমি তোমাকে না করে দিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করি। যখন তুমি আমার পেছন পেছন দৌড়াতে শুরু করেছিলে, দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ট্রাক আমার সামনে চলে আসে, কিন্তু ট্রাকটা যখন থেমে যায় তখন ইয়াং সংকে আর সেখানে খুঁজে পায় না, বরং রাস্তার সাইডে একজন লোকের কোলে সংকে দেখা যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে। সং তাকে বলে, আমি লোকটির চেহারা দেখেছিলাম, কিন্তু এখন আমি তার সেই চেহারাটা ভুলে গেছি। মাঝখানে সামি হঠাৎ বলে ওঠে, সেই হচ্ছে সঙের প্রথম ভালোবাসা। সং তখন থেকেই চাইতো সেই লোকটির সাথে আরো একবার যেন তার দেখা হয়, যে তার জীবন বাঁচিয়েছে। সং তাকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারবে না। এদিকে জুনও মনে মনে চাচ্ছিল যে মেয়েটিকে সে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে তাকে সে খুঁজে বের করবে, কারণ ওই মেয়েটির সাথে তার হারিয়ে যাওয়া ভালোবাসার অনেক মিল ছিল। কথা ভাবতে ভাবতে লিফটের ডোর ওপেন হয় এবং জুনের সামনে সং চলে আসে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি বাজারের মধ্যে কিছু লোক জুয়া খেলছিল, আর তখনই হঠাৎ তাদের টাইম ফ্রিজ হয়ে যায়। আর তখন একটি ঘর থেকে জুন বের হয়ে আসে। এরপর সে টাইমকে আবারও নতুন করে স্টার্ট করে দেয়। তখন জুন দেখতে পায় একজন লোক খেলায় চিটিং করে সবাইকে হারিয়ে দিচ্ছিল, তাই জুন তাদের মধ্যে একজন লোকের সাহায্য করে তাকে খেলায় জিতিয়ে দেয়। রাতের বেলা একটি মেয়ে পড়তে পড়তে টেবিলের ওপর ঘুমিয়ে গিয়েছিল, আর তখনই দরজা দিয়ে এক মুখোশধারী লোক তার রুমে চলে আসে। লোকটি মেয়েটিকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যায়। সে মেয়েটিকে ফাঁসি দিয়ে হত্যা করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে। মেয়েটি কোনো মতে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। লোকটিও মেয়েটির পেছন পেছন দৌড়াতে থাকে এবং মেয়েটির দিকে তীর ছুঁড়ে মারতে থাকে, কিন্তু মেয়েটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর মেয়েটি যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে জুনকে দেখতে পায়। জুনকে দেখা মাত্রই মেয়েটি চিনে ফেলে যে এই লোকটি আরো একবার আমাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। তাই মেয়েটি তাকে থ্যাঙ্কস জানায় এবং তার পরিচয় দিয়ে বলে, আমি চুচি। জুন তখন হাওয়ায় ভাসছিল। এরপর সে নিচে নেমে এসে মেয়েটির হাতে একটি কলম দেয়। তখন আমরা প্রেজেন্টে ফেরত আসি। এখানে আমরা দেখতে পাই সেই কলমটি এখন মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে, আর সব স্টুডেন্টরা সেটিকে ঘিরে দাঁড়িয়ে দেখতে থাকে। সেখানে তখন জুনও ছিল। এরপরে সিন আবার সেখানে ফিরে যায় যেখানে লিফট ওপেন হয়েছিল। জুন লিফটের বাইরে সংকে দেখতে পায়, কিন্তু তার চোখে চোখ না রেখেই সেখান থেকে চলে যেতে নেয়। আর তখনই সং তাকে থামিয়ে বলে, যখনই আমি তোমাকে দেখি তখনই আমার মনে কিছু প্রশ্ন চলে আসে, আর সেই সব প্রশ্নগুলোর উত্তর আজ আমি তোমার কাছ থেকে নেব। সং আসলে জানতে চায় যে জুন আসলে কে এবং কোথা থেকে এসেছে। এছাড়াও এতটা কম বয়সে সে কি করে প্রফেসর হয়ে গেল। কিন্তু জুন তাকে বলে, তোমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই। তুমি শুধু এতটুকুই জেনে রাখো যে আমি এখানে শুধুমাত্র কিছুদিনের জন্যই আছি, আর আমি এই পৃথিবীর নয়। এটা বলার সাথে সাথেই জুন সেখান থেকে চলে যায়। কিন্তু বেচারি সং জুনের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে পেছন থেকে চিৎকার করে বলে, যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে তবে আমাকে জানিও, আমি তোমার চিকিৎসা করাবো। রাতের বেলা যখন জুন ঘুমাচ্ছিল তখন জুনের কল্পনায় সিলভার কালার এবং শু পরা একটি মেয়ে পানিতে পড়ে যাচ্ছে। এই স্বপ্নটির বিষয়ে জুন জেনকেও জানায়। সব শুনে জেন তাকে বলে, তুমি আর মাত্র 3 মাস পৃথিবীতে থাকবে। এই স্বপ্নটির মানে এটাও হতে পারে তুমি যে কয়েকদিন এখানে থাকবে সেই কয়েকদিন মানুষের প্রয়োজনে তুমি যেন লোকজনকে সাহায্য করো। জুন তখন বলে, আমি এমন মানুষদের সাহায্য করব যাদের আমার সাহায্য প্রয়োজন। একদিন সং সেটে রেডি হচ্ছিল, তখন সামিরা তাকে বলে, চোখ নাক খোলা রেখো, তোমার এ স্থানে যে কোনো সময় তোমার কম্পিটিটর ইউরা নিয়ে নিতে পারে। কথাটি শোনার পর সং হাসে এবং বলে, আমার জায়গা আসলে অন্য কেউ কখনোই নিতে পারবে না, আমি আমার মতো।
এদিকে ইউরা তার রোলের জন্য অনেক বেশি পরিশ্রম করছিল, আর তখন সেখানে চলে আসে সামিরা। ইউরা সামিরার কাছে সং এর বিষয়ে জানতে চায়। সামিরা বলে, আমি সং এর খুব ভালো বন্ধু, কিন্তু এর চেয়েও বেশি সং তোমাকে তার কম্পিটিটর ভাবে। কথায় কথায় সামিরা ইউরাকে সং এর ওপর রাগিয়ে দেয়। তার মানে আমরা বুঝতে পারলাম সামিরা আসলে দুষ্ট প্রকৃতির মানুষ। এদিকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন চলে আসে। সং তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ক্লাসে জুনের কাছে দেয়। পেছন থেকে রিপোর্টার সেটা শুট করছিল। জুন যখন অ্যাসাইনমেন্ট চেক করে তখন সে দেখতে পায় সং রুলস ফলো করে সেটা তৈরি করেনি, আর অ্যাসাইনমেন্টে কোনো এক আর্টিকেল থেকে কপি করে মিনজিকে দিয়ে সেটা তৈরি করিয়ে নেওয়া হয়েছে। এর ফলে জুন সংকে 0 মার্কস দেয়। সবাই সেটা নিয়ে ভিডিও করা শুরু করে দেয় এবং সংকে নিয়ে খুব ঠাট্টা মশকারি করে। এটা দেখার পর সং খুব কষ্ট পায়। সে যখন ফোনে নিজেকে নিয়ে তৈরি করা এসব ভিডিও দেখে তখন সে খুবই দুঃখ পায়। এরপর ইয়ং যখন অফিসে ছিল তখন সামিরা তাকে কল দিয়ে ডিনারের জন্য ইনভাইট করে। ইয়ং তখন বলে, অবশ্যই আমি আসব। এরপর সে সংকেও কল করে ইনভাইট করে, কিন্তু সামিরা তাকে জানায় সং আজকাল কিছু একটা নিয়ে খুবই বিজি, তাই সে আসতে পারবে না। অন্যদিকে সং গাড়িতে করে কোথাও যাচ্ছিল। আসলে সং এর মনটা এতই খারাপ, তাই দুঃখ ভাগাভাগি করার জন্য ছোটবেলার বন্ধু ইসার কাছে সে আসে। সে একজন লাইব্রেরিয়ান। এরপর দুজন একসাথে বসে কথা বলে এবং ড্রিঙ্ক করে। এদিকে জেন এবং জুন একসাথে রাস্তায় হাঁটছিল। সে সময় জেন জুনের সাথে সেই মেয়েটির বিষয়ে কথা বলে, যাকে জুন একবার দেখার জন্য পাগল হয়ে আছে। জেন বলে, জুন যে জায়গাটিকে মেয়েটিকে দেখেছিল সেখানের আশপাশের অনেক কলেজ রয়েছে। সে চাইলে কলেজগুলোতে মেয়েটিকে খুঁজে দেখতে পারে। আশা করা যায় মেয়েটি ওই এলাকাতেই থাকে। কিন্তু জুন তাকে বলে, এর কোনো প্রয়োজন নেই, কারণ ভাগ্যে যদি লেখা থাকে আমাদের আবারও দেখা হবে, তবে কোনো না কোনোভাবে আমাদের দেখা হয়েই যাবে। এদিকে জুন বাসায় বসে রেস্ট করছিল। হঠাৎ তখন তার ঘরের বাইরে থেকে সং এর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। সং তার বন্ধুর সাথে দুষ্টু পানি খেয়ে মাতাল হয়ে জুনের দরজার পাসওয়ার্ড টিপে ঘরে প্রবেশ করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই জুন দরজা খুলে তার সামনে চলে আসে। এরপর জুন বলে, তোমার ঘর রেখে কেন আমার দরজা খোলার চেষ্টা করছো? কিন্তু সং তাকে বলে, আমি তো তোমার নিজের ঘরেই এসেছি। সং জুনের সাথে চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে 0 মার্কস দিয়েছো, যার কারণে সবার কাছে আমার অনেক লজ্জা পেতে হয়েছে। তোমার আসলে কোনো আইডিয়াই নেই আমি কতটা টেনশনে আছি এই বিষয়টা নিয়ে। এসব বলার পর সং জোর করে জুনের ঘরে ঢুকে পড়ে। এদিকে ইয়াং যখন কার ড্রাইভ করে স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন রাস্তায় মিনজি তাকে কল করে এবং সং এর কথা জানায় যে সে এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। এ কথা শোনার সাথে সাথেই ইয়াং গাড়ি ঘুরিয়ে নেয়। ড্রাইভ করতে করতে সে সংকে কল করে, আর তখন তার কল রিসিভ করে জুন। জুনের ভয়েস শুনে ইয়াং এর তো মাথা নষ্ট। ইয়াং তাকে প্রশ্ন করে, সং এর ফোন তোমার কাছে কি করে গেল? সং কোথায়? জুন তখন তাকে বলে, সং আমার কাছেই এবং আমার বাড়িতেই আছে। তুমি এসে তাকে নিয়ে যাও আর আমাকে উদ্ধার করো। ইয়াং দ্রুত জুনের বাসায় গিয়ে পৌঁছে সেখানে সংকে মাতাল অবস্থায় দেখে জুনের ওপর সে রেগে যায় আর বলে, তুমি কি পারতে না সংকে তার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিতে? এরপর ইয়াং তাকে বাসায় নিয়ে যায়। তখন সং তার পাসটি ভুলে জুনের বাসায় ফেলে রেখেই চলে যায়। এদিকে ইয়াং সংকে শুয়ে থাকতে দেখে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখন সং জেগেছিল। সে ইয়াংকে সোজা বাসা থেকে চলে যেতে বলে। তাদের এই সমস্ত কথাবার্তা জুন নিজের ঘর থেকে শুনতে পাচ্ছিল। এরপর ইয়াং বাসা থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে স্বামীকে কল করে ক্ষমা চায়, কারণ সে তার বাড়িতে ডিনারের জন্য যেতে পারবে না, কারণ সং এর শরীর খারাপ হয়ে গেছে, আর তাই তো সে তাকে সামলাতে চলে এসেছে। স্বামী তাকে বলে, কোনো সমস্যা নেই, তুমি সংকে সময় দাও। কিন্তু এটা তার মনের কথা ছিল না। সে ফোন রেখে কাঁদতে শুরু করে। রাতে ইয়াং যখন তার বাড়ি ফিরছিল তখন তার ভাই জেকুর সাথে ইয়াং এর দেখা হয়। সে ইয়াংকে প্রশ্ন করে, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? ইয়াং বলে, আমার জিএফ এর শরীর ঠিক ছিল না, তাই আমি তার সাথে ছিলাম। এরপর ইয়াং জেকুর কাছে তার রিলেশনশিপের বিষয়ে জানতে চায়। সে জানায় এখন তার সব অ্যাটেনশন শুধুমাত্র তার কাজের ওপর, আর তাই তো সে এখন এ বিষয়ে কিছু ভাবছে না। ইয়াং চলে যাওয়ার পর জেকুর কাছে একটি মেয়ের কল আসে। মেয়েটি কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইছিল। মেয়েটি তাকে বলে সে যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু জেকু তাকে বলে, আমি তোমাকে মারবো না। পরের দিন জুন তার বাড়িতে সং এর পার্সটি দেখতে পায়। এরপর জুন সং এর পার্সে থাকা ফ্যামিলি ফটোটি দেখে। তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়, আর এরপরেই সে দ্রুত সংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সং যখন নিজের মেকআপ করাচ্ছিল তখন হঠাৎ করে সে বমি করতে শুরু করে। সে ওয়াশরুমে ছিল,
তখন ইউরা সেখানে চলে আসে। সে তাকে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? সংকে ইউরা একেবারেই পছন্দ করে না। সে সংকে যেখানে দেখে সেখানেই তাকে অপমান করে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সং তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ইউরা তার পিছু নেয় এবং পেছন থেকে তার ওপর জিনিসপত্র ছুঁড়ে মারতে শুরু করে। সে সংকে অপবাদ দেয়, তুমি একটা বাজে মেয়ে, ইয়াংকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। এসব কথা বলে ইউরা যখন সঙের গায়ে হাত তুলতে নেয়, সে সময় চলে আসে জুন এবং তার হাতটি ধরে ফেলে। এরপর সে সংকে বলে, আমার সাথে চলো, তোমার সাথে আমার কথা আছে। ছাদে গিয়ে জুন সঙের পার্সে থাকা ছবিটি বের করে সংকে দেখায়। জুন তার কাছে জানতে চায় যে মেয়েটি আসলে কে, কিন্তু সং তাকে বলে, এটা জেনে তোমার কি লাভ? এ কথা বলেই সে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু জুন তাকে বাধা দেয়। আর তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় সেই ছোট্ট মেয়েটি জুনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। মেয়েটি জুনকে বলে, তুমি হঠাৎ করে আমার সামনে আসো, আবার হঠাৎ করে চলে যাও। তুমি কোনো জাদুকর নও তো, তবে তুমি সাহায্য করার বিনিময়ে তুমি যখন বিপদে পড়বে আমি তোমাকে সাহায্য করব। তখন জুন মুচকি একটা হাসি দিয়ে মেয়েটিকে অপলক দৃষ্টিতে দেখেই যায়। এরপরে মেয়েটি জুনকে নিয়ে তাদের গ্রামে যায় তার শ্বশুরের সাথে দেখা করানোর জন্য। কিন্তু গ্রামে পৌঁছানোর পর সে দেখতে পায় গ্রামের কিছু লোক তার শ্বশুরকে বলছে হঠাৎ করে নাকি তার ছেলের বউয়ের মৃত্যু হয়েছে। এরপর একটি নকল ডেড বডিতে কাফন পরিয়ে তা কফিনের ভেতরে রাখা হয়েছিল, কারণ তার ডেড বডির বিনিময়ে তাদেরকে পুরস্কার দেয়া হবে। এসব দেখার পর ছোট্ট মেয়েটি খুবই হার্ট হয়। তখনই তার শ্বশুর মেয়েটিকে দেখে ফেলে। জুন মেয়েটিকে সেখান থেকে নিয়ে দূরে অন্য একটি জায়গায় চলে যায়। সেখানে মেয়েটি নিজের কবর দেখে বসে বসে কাঁদতে শুরু করে। সে বলতে থাকে তাকে তারা কেন জীবিত অবস্থাতেই মেরে ফেললো। এখন সে আর কারো সামনে যেতে পারবে না, কিন্তু সে এভাবে লুকিয়ে লুকিয়েও বাঁচতে চায় না। আর তাই তো সে নিজের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটি যখন যেতে নেয় তখন প্রথমবারের মতো জুন তাকে বাধা দিয়ে বলে, আমিও তোমার সাথে যাব এবং সবসময় তোমার খেয়াল রাখবো। এরপর আমরা আবারও বর্তমানে ফিরে আসি। সেখানে সং জুনকে বলছিল, আসলে আমি ভুল ভাবছি, কারণ আমি যে মেয়ের কথা ভাবছি তুমি সেই মেয়েটি না। এমন সময় জুন সং এর শুয়ের দিকে খেয়াল করে। সং এর শু দেখার পর সে তো পুরোপুরি চিন্তিত হয়ে পড়ে। জুন তাকে প্রশ্ন করে, এই শুগুলো কি তোমার? সং বলে, হ্যাঁ আমার হবে না তো কার হবে? এদিকে অফিসে বসে ইয়াং ভাবছিল সে জুনকে আগে কোথাও দেখেছিল। আর তখনই তার ফোনে অ্যালার্ম বেজে ওঠে এবং সে কম্পিউটার অফ করে সবার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে। এটা দেখে তার বস তার উপর খুব রেগে যায়। ম্যানেজার তাকে সাইডে নিয়ে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর ম্যানেজার যখন অফিসে আসে তখন সবাই মিলে ইয়াং এর কম্পিউটারে তার কিছু ছবি দেখছিল, যা দেখে সবাই জেনে যায় ইয়াং সাধারণ কেউ নয়, বরং সে চেয়ারম্যানের ছেলে। যা দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ ম্যানেজার তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। অন্যদিকে জেকু ইয়াংকে প্রশ্ন করে সে কাউকে জানায়নি তো যে ইয়াং জেকুর ভাই। ইয়াং তাকে বলে, আরে না, এ বিষয়ে কেউ কিছুই জানে না। এরপর জেকুর সাথে দেখা করার জন্য ম্যানেজার সেখানে যায় আর ইয়াং সেখান থেকে চলে যায়। তারা সেখানে বিজনেস নিয়ে আলোচনা করে। জেকু ম্যানেজারের কাছে তার ডায়াবেটিক্স রোগ সম্পর্কে জানতে চায়। সে জানায় যে সে রেগুলার ইনসুলিন নিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই সে তার ইনসুলিনের ইনজেকশন চেঞ্জ করে, সেটার জায়গায় অন্য একটি ওষুধ রেখে দেয়। জেকুর হাবভাব দেখে আমরা এটা বুঝতে পারছি যে জেকু মূলত সবার সামনে ভালো মানুষের অ্যাক্টিং করছে। যাই হোক, জেকুর ব্যাপারে আমরা গল্পের পরের অংশে আরো বিস্তারিত জানতে পারবো। এদিকে জুন যখন তার লাইব্রেরিতে বই পড়ছিল তখন সং এর বাসা থেকে কল আসে যে সে ব্যথায় কাতরাচ্ছে। সং মিনজিকে কল করে তার কাছে আসতে বলে, কিন্তু মিনজি তাকে জানায় আমার আসতে সময় লাগবে। এদিকে জুন ভাবে সং হয়তোবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার জন্য কাতরাচ্ছে। সং ব্যথা সহ্য করতে না পেরে হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপর সে যখন রুম থেকে বের হয় তখন সে জুনকে কোথাও যেতে দেখতে পায়। সং জুনকে প্রশ্ন করে সে এত রাতে কোথায় যাচ্ছে। জুন তাকে প্রশ্ন করে, কেন, তোমার কোনো সমস্যা? সং তখন তাকে বলে, না, আমার কোনো সমস্যা নেই, তবে আমাকে একটু হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবে? জুন তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে সং এর চেক আপ করার পর ডক্টর জুনকে জানায় খুব দ্রুত সং এর অপারেশন করতে হবে। এরপর ডক্টর জুনের কাছে জানতে চায় যে সে সং এর কি হয়। সং মাঝখান থেকে বলে ওঠে সে আমার ম্যানেজার। ডক্টর চলে যাওয়ার পর জুন সং এর কাছে জানতে চায় সে মিথ্যা কথা কেন বলল। সং তখন তাকে বলে, সবাই জানে আমি একজন অ্যাক্ট্রেস। এখন সে যদি এটা বলতো যে জুনকে সে চেনে না, তবে সবাই তাকে নিয়ে নানা মিথ্যা রিউমার ছড়াতো যে একজন অচেনা ছেলের সাথে এত রাতে সে কি করে হসপিটালে পৌঁছালো। জুন মনে মনে ভাবে মেয়েটি পাগল হলেও বুদ্ধি আছে। এরপর সংকে অপারেশন থিয়েটারে যখন নিয়ে যাচ্ছিল
তখন সে হঠাৎ জুনের কোটটি টেনে ধরে। সং কেন জুনের কোট টেনে ধরলো? আসলে সে কি বলতে চাইছিল জুনকে? এছাড়া সং এর পার্সে থাকা ছবিটি দেখে জুন কেনই বা এতটা চিন্তিত হয়ে পড়ে? আর জুনের স্বপ্নে দেখা সেই সিলভার শুগুলো কি করেই বা সং এর পায়ে এলো? এসব কিছুর উত্তর জানতে হলে দেখতে হবে নেক্সট ভিডিওটি। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি আপনার কাছে পান। নেক্সট ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।